এটা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা শুরু করে দিলাম। এখানে দুটো হিসাব আছে, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে একটা হিসাব, চক্রবৃদ্ধির ক্ষেত্রে। তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে যেটা সেটা আগে করছি। মূলধন P সমান 15,000 টাকা, সময় N সমান 3 বছর, মুনাফার হার R সমান 1%। এটাকে আমরা লিখতে পারি 100 ভাগের 1। 100 ভাগের 1। এরপরে শিক্ষার্থী বন্ধু এখানে কি আসছে? মুনাফার পরিমাণ। মুনাফার পরিমাণ I equal to what? জানা আছে I equal PRN। আমরা এই সূত্র লিখতে পারি। এখানে P এর মান 15,000, R এর মান 1/100 আর N এর মান 3। এত টাকা। শিক্ষার্থী বন্ধু এখানে হিসাবটা হয়ে গেল আমাদের। কেটে দিলে কি হবে? 1 150 450 টাকা। উত্তর 450 টাকা। শিক্ষার্থী বন্ধু আমাদের ক নিয়ে আর কথাবার্তা নেই, ক শেষ। এবার খ বলছে কোন ধাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল কত হবে? তো শিক্ষার্থী বন্ধু মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল। তাহলে আমরা আসল পেয়েছি 15,000 আর মুনাফা পেয়েছি 450। সুতরাং আমাদের এটাই হবে, যোগফলটাই হবে অ্যানসার। তো খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নের উত্তর মুনাফা আসল সমান জানা আছে মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল। এখানে মুনাফার পরিমাণটা 450, সুতরাং মুনাফা আসল সমান 450 যোগ আসল 1500 টাকা। এই হলো 1950 টাকা। উত্তর 1950 টাকা। তো শিক্ষার্থী বন্ধু আমরা সরল মুনাফার হিসাবটা করে ফেললাম। এবার আমি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সেই হিসাবের দিকে চলে যাব। তো দেখা যাক আমরা সরল মুনাফা শেষ, এবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। খ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো আছে আমরা দেখব। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা কি হবে দেখি। 1 সঞ্চয় স্কিমের মূলধন আগের বারের মধ্যে 15,000 টাকা, সময়কাল এখানেও তাই, মুনাফার হারও তাই। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? ক জানা আছে চক্রবৃদ্ধি মূলধন C equal P into 1 plus R to the power N। আমরা সূত্র নিয়ে নিলাম। এখানে যা যা দেওয়া আছে আমরা লিখব। এখানে P সমান 15,000 টাকা,
আর সমান মূলধন আর কি, এখানে মূলধন পি, এরপরে মুনাফার হার আর সমান 1%, 100/1 ইকুয়াল চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কতে বলেছে যে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত। তো পির মান আগের মতোই, আর এর মানও আগের মতো, সময় শুধু 1 বছর, এটা ঠিকই আছে, সবগুলো একই রকম। আমরা সূত্রটা লিখে নিলাম। সুতরাং 1 বছর আনতে বা প্রথম বছর আনতে, সুতরাং প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পির মান কত 15,000, এরপরে 1, আর এর মান কত আছে 1/100, 1 এত টাকা। শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে কি পাবো 15,000, যখন আমরা 100 লসাগু করব 100 যোগ 1 এত টাকা, 15,000 গুণন 101 ডিভাইড বাই 100 টাকা। এবার আমরা যদি কেটে দিই 1 150, তাহলে 150 গুণন 101, 150 গুণন 101, 15,150, 15,150 টাকা। তো আমরা প্রথম উত্তর পেয়ে গেলাম 15,150 টাকা। উত্তর 15,150 টাকা। ক শেষ। এবার আমরা খতে যাচ্ছে দ্বিতীয় বছর অর্থে চক্রবৃদ্ধি মূলধন। শিক্ষার্থী বন্ধু দ্বিতীয় বছর আনতে কোনো চেঞ্জ হবে না, শুধু এই জায়গায় দ্বিতীয়। তাহলে আমরা যখন খ করব ক শেষ, এরপরে আমরা খতে আসবো। খ যখন করব সবই ঠিক আছে, এই জায়গায় শুধু আসবে দ্বিতীয় বছর আনতে। আমরা প্রথমের জায়গায় কি লিখবো দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু কি হবে, এখানে 2 হবে, এরপর আমরা এখানে 2 দিয়ে দিব। এই 2 দেওয়ার ফলে কি হবে, এখানে 101 দুইবার আসবে, 2 যে 101 গুণন 101, আর 100টা কি আসবে দুইবার আসবে, 100 গুণন 100। তো শিক্ষার্থী বন্ধু এখন যদি আমরা একটু হিসাবটা ঠিক করে নিই, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনটা কতটা আসবে। আচ্ছা, এবার এখান থেকে একটা শূন্য কেটে দিলে 15, 10। তো শিক্ষার্থী বন্ধু তাহলে কত আসছে আমাদের হিসাবটা একটু দেখে নিই। আমরা হিসাবটা কতটা আসছে আমরা একটু দেখে নিই। আমাদের উপরে যেটা আসছে 15 গুণন 101 গুণন 101, 15 গুণ 100 গুণ 101 ডিভাইডেড বাই 10 ভাগ 10 সমান আসছে 15,301.50 টাকা। এটা দ্বিতীয় বছর অন্তের উত্তরটা চলে আসলো 15,301.50 টাকা। এবার আমরা খর পরে গতে আসবো তৃতীয় বছর আনতে। শিক্ষার্থী বন্ধু তৃতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে সবই ঠিক আছে। আগেরবার যেমন n এর মান 2 হলো, ওইটার ক্ষেত্রে 2 হলো n = 2,
n এর মান 2 ছিল। এবার তৃতীয় বছরান্তে যখন এগুলো সবই ঠিক থাকবে, এবার n এর জায়গায় লিখব n = 3। আর তৃতীয় বছরান্তে কি হবে, জাস্ট এই জায়গায় 2 না হয়ে 3 হবে বাস। তো শিক্ষার্থী বন্ধু যদি 3 হয় তো হিসাবটা একটু বড় জায়গা লাগবে, সো আমি একটু বামে নিয়ে ফেলছি। এবার আমরা হিসাবটা কমপ্লিট করি, একটু বামের দিকে লিখি, ডানে জায়গা একটু কম আছে, সো আপনাদের দেখতে ভালো হবে। 100 যোগ 1 উপরে আছে 3, হ্যাঁ 3 এতটা। 15,000 101 এর উপরে 3 মানে 101 গুণন 101 গুণন 101, নিচে 100 গুণন 100 গুণন 100, এত টাকা। তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু কাটাকাটি করে ছোট করতে পারি। 150, এরপরে আমরা যদি 50 দিয়ে কেটে দিই তাহলে থাকবে 2, 50 দিয়ে কাটে থাকবে 3। তো শিক্ষার্থী বন্ধু এখন উপরে যে জিনিসগুলো রইলো আমরা লিখব, আর নিচের গুলো লিখব। আমরা হিসাবগুলো করে ফেলি, যেমন 3 গুণন 101 গুণন 101 গুণন 101, এটা পেলাম ভাগ 200। এটা আসলো 15,454.515 টাকা। শিক্ষার্থী বন্ধু তৃতীয় ঘর যদি কখনো 5 বা 5 এর চেয়ে বড় আসে তখন আমরা লিখতে পারবো 15,454.52 টাকা প্রায়। এটা 5 আসার জন্য আমরা এখানে এরকম ভাবে 5, 6, 7, 8 থাকলে যোগ করব। যদি 4 থাকতো তাহলে 5 1 টাকা প্রায় লিখতাম। তাহলে 5 আমরা তাহলে এইভাবে বলবো, তৃতীয় ঘরের সংখ্যা 5 বা তার চেয়ে বেশি হলে দ্বিতীয় ঘরের যে অঙ্কটি রয়েছে তার সাথে যোগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু এটা হয়ে গেল। এখন আমাদের বলছে নির্দিষ্ট সময়কাল 3 বছর, চক্রবৃদ্ধি মুনাফা কত। তো শিক্ষার্থী বন্ধু এটা তো চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে সেখানে মুনাফাও আছে মূলধনও আছে। এখান থেকে আমরা যদি আমাদের মূলধনটা বাদ দেই তাহলে পাবো চক্রবৃদ্ধি মুনাফা। তো শিক্ষার্থী বন্ধু ঘ নাম্বার আমরা এবার করব, তাহলে দুটোর বাদ দিলে আমাদের ঘ আমরা এখান থেকেও করতে পারি। ঘ আমরা ক খ গ পড়েছি, এবার ঘ পড়ছি, গ হয়ে গেছে, এটা গ ছিল গ হলো, এবার ঘ। ঘ বলছে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। সুতরাং চক্রবৃদ্ধি 3 বছর পর লিখতে পারেন। সুতরাং 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা বিয়োগ করে দেব 15,400। আমরা এই লাইনে যদি না হয় এখান থেকে করি, মুনাফা 15,454.52 বিয়োগ 15,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধু কত আসছে আমরা হিসাবটা এখানে লিখে ফেলি। এখানে 15,000 বাদ দিলে 454.52 টাকা। এটা যেহেতু প্রায় ছিল এটাও প্রায় লিখবো আমরা। এত টাকা প্রায়, এখানে একটা প্রায় আমরা লিখতে পারি, এত টাকা প্রায়। তো শিক্ষার্থী বন্ধু আমাদের ঘ হলো। এবার নির্দিষ্ট সময়কাল 5 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আমাদের এই ঘর পরে যে অঙ্কটা ও নাম্বার অঙ্কটা সেটাকে আমাদের দুই রকমই করতে হবে। শিক্ষার্থী বন্ধু আপনারা খেয়াল করেছেন কিনা, 3 বছর পরে আমরা দেখেছিলাম মুনাফা এসেছিল 450 টাকা সরল মুনাফার ক্ষেত্রে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসছে 454 টাকা 52 পয়সা।
তার মানে চক্রবৃদ্ধিতে যদি কেউ টাকা রাখে সেই টাকার একটু বেশি হয়। এখানে 4 টাকা 52 পয়সা দেখানো হয়েছে বেশি, তার মানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফাটা যারা টাকা রাখে তারা একটু বেশি পেয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা নাম্বার করব। নির্দিষ্ট সময়কাল 5 বছর, তাহলে এখানে বা দেওয়া আছে, দিতে পারেন, দেওয়া আছে মূলধন P সমান 15,000 টাকা। এরপরে সময় n = 3 বছর, সেই জায়গায় 5 বছর হবে। বাবা আমাদের এখানে নাম্বার অঙ্কে 5 বছর বলেছে। মুনাফার হার আগের মতোই বলেছে, নির্দিষ্ট সময়কাল এত, সরল মুনাফা চলবে। মুনাফার আগেরটা, মুনাফার হার R = 1% 1/100। আচ্ছা, এরপরে আমাদের বলেছে যে সরল মুনাফা I = what? আমরা একটু বের করে নিই। জানা আছে সরল মুনাফা I = PRN। তো P এর মানটা কত আমরা পেলাম 15,000, R এর মানটা কত 1/100, N এর মানটা কত 5, 150 750 টাকা। শিক্ষার্থী বন্ধু দেখুন, 5 বছর পর সরল মুনাফা আমরা পেলাম। সুতরাং 5 বছর পর সরল মুনাফা $750 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হিসাবে দেখি কি হয়। আবার চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R⁴ n। সুতরাং C সমান এখানে 15,000 1 + 1/100 5 এত টাকা। 15,000 101 100 যোগ 1 101 এত টাকা। তো শিক্ষার্থী বন্ধু, এটাকে যদি আমরা একটু হিসাবটা ভালো করে দেখাই, 15,000 101 গুণন 101 গুণন 101 গুণন 101 গুণন 101, নিচে 5 বার 100 100 গুণন 100 গুণন 100। অবশ্যই এটা যদি ক্যালকুলেটরে আপনি চেপে একবারই করতে পারেন তবুও হবে। তো আমাদের তো এই ক্লাসগুলো সারা দেশের ছেলেপেলে দেখে, সো আমরা এমন ভাবে করে দিই যে বাচ্চার কাছে স্মার্ট ক্যালকুলেটর নাই, মানে আমি বলছি কি সায়েন্টিফিক এরকম মানে ক্যালকুলেটর নাই, তারা ওই সাধারণ ক্যালকুলেটর দিয়ে যেন করতে পারে। এই জন্য আমরা বিস্তৃতভাবে করে দিয়েছি, আপনাদের স্মার্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, ক্ষতি নেই। 1 150, এবার 50 দিয়ে কাটলে থাকবে 3, এখানে থাকবে 2। এরপরে আমরা উপরে উপরে যা আছে গুণ করে হিসাব করে যেটা পাওয়া যায়, এটা নিয়ে খুব একটা ক্রেডিট নেই, ডিসক্রেডিটও নেই, হিসাবটা করলেই হবে। আচ্ছা, আমরা তাহলে কি কি পাচ্ছি? 101, এর উপরে আমরা পাওয়ার তুলে একবারও লিখতে পারবো, আর 5 বার যদি গুণ করেন তাও গুণ করতে পারবেন। গুণন
101 আমি একদম সাধারণ ক্যালকুলেটর যেভাবে করে ওটাই করছি, কারণ অনেক সময় বোর্ডে বলে যে সাধারণ ক্যালকুলেটর সায়েন্টিফিক দিব না, কোন জায়গায় বলে কখনো 101। এভাবে আমরা 5টা গুণ করে নিলাম, ডিভাইডেড বাই যা যা আছে, যেমন 2 গুণ 100 ডিভাইডেড 100 ডিভাইডেড 100। শিক্ষার্থী বন্ধু, আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে এরকম 5000। আমরা যে হিসাবটা পেলাম আর কি 15000 দিয়ে শুরু হয়েছিল, তাহলে আমরা 101 গুণ 100 সবগুলো যদি আমরা গুণ দেখাই, তাহলে আরেকবার দেখি 101 গুণন 101 গুণন 101 গুণন 101 গুণন 101 গুণন 3, এরপরে ভাগ 2 ভাগ 100 ভাগ 100 ভাগ 100 ইকুয়াল আসছে আমাদের 15700। আপনি এরকমই পাবেন, হিসাব যেভাবেই করেন 15765.15075 এত টাকা। তো শিক্ষার্থী বন্ধু, তৃতীয় ঘর যেহেতু শূন্য, তাহলে আমরা এই 15 পর্যন্তই লিখব। তাহলে আমরা এবার লিখব যে সুতরাং কি বলেছে চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং 5 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান কি হবে, আমরা যেটা পেলাম 15,765 আপনারা এটাকে অবশ্য একটা বুদ্ধি আমরা শিখাইছিলাম, যেটা সমান আপনি এটা যেহেতু শূন্য, সো আপনি এখানে 15 লিখবেন। এটা থেকে আমরা এত পাই, মানে এটাই সময় ইচ্ছা করলে আমি লিখতে পারি, এটাই লেখা যাবে ইচ্ছা করলে কি রকম বলুন তো, 15,765.15 টাকা প্রায়, 15 টাকা প্রায়। তো এখান থেকে বাদ যাবে আমাদের মূল টাকা 15,000, এত টাকা প্রায়। তাহলে কি আসছে 765.15 টাকা প্রায়। তাহলে 5 বছর পরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 765.15 টাকা প্রায়, আর স্বাভাবিকভাবে পেয়েছিলাম আমরা 750 টাকা, তাই তো, মানে সরল মুনাফার ক্ষেত্রে। তো আমাদের মোট পরে চতে হচ্ছে পার্থক্য কত, সুতরাং পার্থক্য মানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মানে পার্থক্য। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত হবে, 765.15 বিয়োগ আমাদের মূলটা আগেরটা ছিল 750 টাকা, হ্যাঁ, তাহলে এত টাকা সমান 15.15 টাকা। এটা একটা উত্তর পেয়ে গেলাম। তো হয়ে গেল শিক্ষার্থী বন্ধু। এরপরে বলছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। তো শিক্ষার্থী বন্ধু, এখানকার সুবিধাজনক পদ্ধতি হবে সঞ্চয়ের কথা, যেহেতু আপনি ভাবছেন যে ক্ষেত্রে আপনার মুনাফা বেশি আপনি সেটাই ভাববেন। তাহলে 6 নাম্বার আপনি যুক্তি সহ 6 নাম্বারের কথাটা বলবেন যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা, যেহেতু আমরা লিখব যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফাটা বেশি পাওয়া যায়, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে
মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যায় সেহেতু চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক। চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক। সেহেতু চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আমাদের উত্তরগুলো দিয়ে দিলাম। তো আপনারা শিক্ষার্থী বন্ধু যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এমনকি সাবস্ক্রাইবের পাশে বেল আইকন চাপ দিয়ে রাখবেন। আমাদের সাবজেক্টের গণিত, বিজ্ঞান এই সমস্ত যতগুলো অ্যাসাইনমেন্ট আপনাদের সামনে আসবে আমরা দ্রুত করে দিব, আপনারা যেন সহজেই অ্যাসাইনমেন্টটা করতে পারেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।